গল্প নিষিদ্ধ। লেখায় সুচন্দা চক্রবর্তী। কি রে রুম্পা, আবার টিভি নিয়ে বসলি? পড়াশোনা নেই? কাল স্কুলের হোম টাস্ক করেছিস? উফ মা, ধুস। সব সময় এত পড়া পড়া করো না তো, ভালো লাগে না। দেখছো টিভিতে রাহুলের মুভি দিয়েছে, আমি এখন পড়তে বসবো বুঝি? হ্যাঁ ওই কর। এরপর কাল যখন স্কুলে ম্যামের বকুনি খাবি, তখন দেখবো কোন রাহুল বসাক বাঁচাতে আসে। আসবে, আসবে মাদার ইন্ডিয়া, আসবেই আসবে। হিরোইনের বিপদের সময় হিরো যেভাবে এন্ট্রি নেয়, আমার রাহুলও একদম সেইভাবেই এন্ট্রি নেবে, দেখোই না। হ্যাঁ ওই আশাতেই বসে থাক। আমি চললাম, যা ইচ্ছে করগে তুই। হ্যাঁ হ্যাঁ তাই যাও তো। মেলা বক বক করো না। দেখছো রাহুল কি রোমান্টিক ভাবে প্রপোজ করছে নায়িকাকে, কানের কাছে তুমি খালি বকেই চলেছ। রেগে মেগে চলে গেলেন সরোরি। শহরের একদম শেষ প্রান্তে যে মাঠটা আছে, ওই মাঠটা ছাড়িয়েই যে একতলা সাদামাটা রংচটা বাড়িটা, ওটাই রুম্পাদের বাড়ি। বাড়িতে বাস করেন তিনটি প্রাণী: অখিল কর্মকার, তার স্ত্রী সরোরি কর্মকার আর তাদের একমাত্র মেয়ে রুম্পা কর্মকার। অখিলবাবু অফিসে ছোটখাটো কেরানির চাকরি করেন। তাদের একমাত্র কন্যা রুম্পা পড়ে শহরের অন্যতম বড় নামকরা স্কুলে ক্লাস 9-এ। তবে পড়াশোনার চেয়ে সিনেমার প্রতি তার আগ্রহ বেশি, বিশেষ করে নায়ক রাহুল বসাকের নাম বলতে তো সে একেবারে অজ্ঞান। সে দৃঢ় বিশ্বাস করে যে, তার চেয়ে প্রায় 11-12 বছরের বড় নায়ক একদিন তার জীবনে আসবেই, আর তার গলাতেই মালা দেবে। ফোনের গ্যালারি, স্কুলের খাতা, বাড়ির খাতা, ড্রয়িং খাতাগুলো রাহুলের ছবির নিউজপেপার কাটিংয়ে ভর্তি। স্কুলের ম্যাডামদের কাছে এর জন্য কম বকাবকি, কান্না খায়নি, কম সহ্য করেনি বন্ধুদের ইয়ার্কি, আর সেই সাথে মায়ের মুখ বেঁকানি, কিন্তু কিছুতেই রাহুলের দিক থেকে মন ফেরেনি রুম্পার। এই বিষয়ে সে কেবল একজনের কাছেই প্রশ্রয় পেয়েছে, তিনি হলেন অখিলবাবু। অখিলবাবু বা সরোরি কেউ স্কুলে বা কলেজে কখনো 60% পার করতে পারেননি, সেখানে রুম্পা প্রতি বছরই ক্লাসে 10-15 র্যাঙ্ক করে, মার্কসও পায় 70-75%। তাই বাবার কাছে বড় আদরের রুম্পা, তার সব আবদারি অখিলবাবু এক কথায় পূরণ করেন, তা সে যত বড় আবদারি হোক। মাঝে মধ্যে সরোরি বলেন, কোন দিন মেয়ে চাঁদ চেয়ে বসবে, সেদিন আকাশ থেকে পেড়ে এনে দিও। মেয়ের এবার নতুন বায়না, জন্মদিনে একখানা স্মার্টফোন চাই তার। বাবা যথারীতি এবারেও আপত্তি করলেন না, মেয়ের পছন্দের মোবাইলটাই কিনে দিলেন হাসি মুখে। সরোরি বারবার বলেছিলেন, স্কুলে পড়া মেয়ের আবার মোবাইল কোন কাজে লাগে? কলেজে উঠুক, তখন দেওয়া যাবে ক্ষণ। কিন্তু অখিলবাবু কানেই তোলেননি সে কথা। এদিকে হাতে মোবাইল পেয়েই তো রুম্পা বেজায় খুশি। পড়া, খাওয়া, ঘুম সব ছেড়ে রাত দিন সকাল বিকেল শুধু সেলফি আর সেলফি। তারপর আস্তে আস্তে সোশ্যাল মিডিয়া খুলল, খোলার কিছুদিন পরেই চক্ষুস্থির তার। এই কি দেখছে সে? এ কি সত্যি, না স্বপ্ন দেখছে সে? তার স্বপ্নের পুরুষ রাহুল বসাক সোশ্যাল মিডিয়ায় রয়েছে যে। প্রোফাইলে রাহুলের ছবি, কভারেও তাই, এমনকি প্রত্যেকটা পোস্টও তাই। চোখ ছানাবড়া করে চেয়ে থাকে সে, গায়ে চিমটি কেটে দেখে, এ তো স্বপ্ন না, সত্যি। আর দেরি না করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় সে তাড়াতাড়ি। অন্যদিক থেকে অ্যাকসেপ্ট করতে সময় লাগে না। রুম্পা ভাবে, এক্ষুনি মা বাবাকে ডেকে সবটা বলবে সে। মা যে সব সময় হেলাফেলা করে তাকে, বলে, তোর ওই রাহুল ফাহুল কোনোদিনই আসবে না, এটা যে কতটা মিথ্যে মা বুঝুক। আসলে মন থেকে চাইলে যে সব পাওয়া যায়, এটা মাকেও প্রমাণ করবেই করবে। মা বলে ডাকতে গিয়ে হঠাৎ পিছিয়ে আসে রুম্পা। ভাবে, তার মুখের কথা যদি মা বিশ্বাস না করে। রুম্পা সিদ্ধান্ত নেয়, আজকে না, যেদিন সে সামনাসামনি রাহুলকে এনে দেখাতে পারবে মাকে, সেদিনই সবটা কথা খুলে বলবে মাকে, তার আগে নয়। একদিন হঠাৎ রুম্পা বাড়ি ফিরেই দেখে, মা সরোরি মুখ ভার করে বসে আছেন। রুম্পা ফিরতেই অখিলবাবু বললেন, আজ তোর মা একটু রেগে আছে রে। কেন? কি হলো হঠাৎ?
আজ নাকি তুই ইংলিশ ক্লাসে মোবাইল ঘাঁটছিলি, আর সেটা নাকি ম্যাম দেখে ফেলেছেন, আর তোকে ক্লাস থেকে বের করে দিয়েছেন। এটা কি সত্যি মামুনি? না মানে? হ্যাঁ। আসলে আমতা আমতা করতে থাকে রুম্পা। শোনো মামুনি আমার, এমনটা তুমি অ্যাড করেছো, কিন্তু আর কখনো করো না কেমন? তুই লেখাপড়ায় কত ভালো বলতো, স্যার ম্যাম সকলে তোকে কত ভালোবাসেন বল। তাদের ক্লাস যদি তুই মন দিয়ে না করিস তাহলে? বাবা আই অ্যাম ভেরি সরি, আর কখনো এমনটা হবে না। আমি জানি তো, আমার মামুনি একবার একটা ভুল করে ফেলেছে, তাই বলে কি আর বারবার করবে? সেটাই তো বোঝাচ্ছিলাম তোর মাকে, কিন্তু সে তো কোনো কথাই কানে তোলে না আমার। হ্যাঁ হ্যাঁ, ওই করো তুমি। সরোরি ঘরে ঢুকে বললেন, মেয়ের দোষ দেখিয়ে চোখে তুলি পড়ে বসে থাকো তুমি, আর মেয়ে দিন দিন উচ্ছন্নে যাক। আহো তো সরি বলছে, আর বলছে তো যে আর কখনো করবে না। হ্যাঁ, ওর হয়ে সাফাই গেয়ে যাও খালি। ওদিকে প্রতিটা ক্লাস টেস্টে যে মেয়ে খারাপ মার্কস পায়, সেটা খেয়াল করো। এই সব হয়েছে তোমার জন্য। কেন যে মোবাইলটা দিতে গেলে সাত তাড়াতাড়ি? আরে বাবা, আমরাও তো স্কুলে পড়েছি নাকি? মোবাইল ছাড়াই পড়েছি, আর এনার একদম সবটাতেই বাড়াবাড়ি। এই তোমার প্রশ্রয়ই একদিন ও গাড্ডায় পড়বে, মিলিয়ে নিও আমার কথা। সেদিন যেন কপাল চাপড়ে কাঁদতে এসো না। মেজাজের সুরে কথাগুলো বলেই ঘর থেকে গটগট করে হেঁটে বেরিয়ে গেলেন সরোরি। আচ্ছা বাবা, আজ যে স্কুলে এসব হয়েছে, তোমরা কিভাবে পেলে খবরটা? আর বলিস না মা, তোদের ক্লাসে প্রতি বছর ফার্স্ট হয় যে ছেলেটা, কি যেন নাম? অনিশ। হ্যাঁ হ্যাঁ, অনিশ অনিশ। ওই আজ স্কুল ছুটির পর ফেরার সময় হঠাৎ আমাদের বাড়ি এসে হাজির। তোর মা ওকে বসতে বলল, আর আর তখনই সবটা রসিয়ে রসিয়ে ও মাকে বলল, তাই তো? দাঁত কিরমিরিয়ে বলল রুম্বা। ওভাবে কথা বলে না মা, ছেলেটা যাই বলে থাকুক, তোর ভালো চেয়েই তো বলেছে বল। কে বলেছে বাবা? ওকে কে এক বাড়িয়ে আমার ভালো চাইতে বলেছে? আমি বলেছি? গায়ে পড়া ছেলে একটা। শোনো শোনো, মেয়ের মুখের ভাষা শোনো। সরোরি হঠাৎ ঘরে ঢুকে এলেন। একটা ভালো মানুষ ছেলে, সারাদিন বই মুখে বসে থাকে, বছর গেলে মেডেল পায় একটা করে। তার সম্পর্কে তোমার মেয়ে কি বলছে শোনো। ওই সব সোশ্যাল মিডিয়া না কি সব বলে, ওসব থেকে শিখছিস না এসব? ঘুষ। সব সময় কানের কাছে ওর গুণকীর্তন দিও না তো, অসহ্য লাগে। মুখ বেঁকিয়ে নিজের ঘরে চলে গেল রুম্পা। হ্যাঁ হ্যাঁ, সত্যি কথা শুনতে তেতই লাগে। রাগে গজগজ করতে করতে রান্নাঘরে চলে গেলেন সরোরি। পরের দিন স্কুলে গিয়ে অনিশের ওপর ছোটপাট করতে শুরু করলো রুম্পা। দেখ রুম্পা, তুই শুধু শুধু রাগারাগি করছিস। আমি যা বলেছি আন্টিকে তোর ভালোই জন্যই। উফ, ভালো ভালো ভালো, চেঁচিয়ে উঠল রুম্পা। কে তোকে মাথার দিব্যি দিয়েছে আমার ভালো চাইতে? আমি বলেছি কোনো জন্মে? নাকি আমার ভালো ভাবার জন্য গোল্ড মেডেল অফার করেছে তোকে স্কুল? সেটা যদি তুই বুঝতিস রুম্পা, তাহলে আর। শ্লেষের হাসি হেসে বলে অনিশ, যাক বাদ দে এখন এসব। হ্যাঁ সেই ভালো, তুইও এবার আমার ব্যাপারে মায়ের কাছে লাগানোটা বন্ধ করলে খুশি হব আমি। ঠিক আছে, তাই হবে। আমি আর বিরক্ত করব না তোকে রুম্পা। শুধু এটাই বলবো, তুই যে পথে হাঁটছিস সেটা কিন্তু বিপদের দিকে নিয়ে যাবে তোকে। আর সেদিন তুই আর ফেরার পথ পাবি না, হাজার কাঁদলেও না। আচ্ছা, তোকে দুটো কথা শুনিয়েছি বলে আমায় অভিশাপ দিচ্ছিস? চাইছিস যেন আমার ক্ষতি হয়? বা, যদি সেটাই চাইতাম আমি, তাহলে আর আন্টিকে সবটা জানাতাম না আমি। যাই হোক, ছেড়ে দে। আমি বুঝে গেছি এখন তোকে যাই বলি তোর মাথায় কিছুই আর ঢুকবে না। তুই এখন রঙিন চশমা চোখে দুনিয়াটা দেখছিস, আর সবটা স্বপ্নের মতো ভাবছিস। যদি নিউজ পেপারগুলো খুলে দেখতিস কখনো। এই শোন, বই,
খবরের কাগজ ও সব হাবিজাবি জিনিস তুই পড়বি আর লাখো লাখো মেডেল গলায় ঝুলিয়ে ঘুরে বেড়াগে যা। আমার অত টাইম নেই ফালতু নিউজ ফিউজ পড়বার। ফিতে বাঁধা বিনুনি দুলিয়ে স্কুল ব্যাগ পিঠে রুম্পা মুখ ঘুরিয়ে চলে গেল। মুগ্ধ দৃষ্টিতে সেই দিকে তাকিয়ে রইল অনিশ। কেটে গেছে প্রায় 4-5টা মাস। প্রায় সারাটা দিনই মোবাইল হাতে বসে থাকে রুম্পা, আর রাহুলের সাথে চ্যাট করে সোশ্যাল মিডিয়ায়। দিনগুলো রুম্পার কাটছিল একেবারে স্বপ্নের মতো। ঘুম থেকে উঠেই রাহুলের গুড মর্নিং মেসেজ, সারাটা দিন রোমান্টিক কথাবার্তা আর প্রতি রাতে গুড নাইট মেসেজ। একদিন হঠাৎ রুম্পার খেয়াল হয় রাহুলের গলা শুনবে সে, সেই মতো ফোনেও কথা হয় তাদের। ওপার থেকে ভেসে আসে রাহুলের কণ্ঠস্বর, হ্যালো রুম্পা, আই লাভ ইউ। হাউ আর ইউ বেবি? রাহুলের গলা শুনে রুম্পা যেন কথা বলতেই ভুলে যায়, কেমন একটা ঘোরের মধ্যে চলে যায় ও। কেটে গেছে আরো 2-3 মাস। এই মাসে ফোনেও কথা হয়েছে ওদের। এরপর একদিন হঠাৎ রাহুল সামনাসামনি দেখা করার প্রস্তাব দেয়। রুম্পা তো শুনে আনন্দে পাগলি হবার জোগাড়। এরপর এসে গেল নির্ধারিত সেই দিন। এই দিনেই রুম্পার সাথে দেখা করবে রাহুল। রুম্পা সেদিন বাড়ি থেকে বেরোলো স্কুল ব্যাগ পিঠে, কিন্তু স্কুল যাওয়ার বাস না ধরে এসে ধরল রাজবাড়ি মোড় যাওয়ার বাস। ওখানেই যে স্বপ্নের পুরুষ আসবে তার। বাসে চড়ার ঘণ্টাখানেকের মধ্যেই এসে গেল রাজবাড়ি মোড়। এই মোড়ে একটা রাজবাড়ি আছে, তাই এমন নাম। মোড়ে নামতেই একটা বছর 20-র ছোকরা এগিয়ে এসে বলল, হ্যালো, আপনি কি মিস রুম্পা কর্মকার? রুম্পা সাগ্রহে বলল, হ্যাঁ হ্যাঁ, আমিই সে। রাহুল বসাক। হ্যাঁ, রাহুল স্যারই তো আপনাকে ডেকেছেন, আমাকে পাঠালেন আপনাকে নিয়ে যাওয়ার জন্য। আসলে বোঝেনি তো, নায়ক মানুষ, রাস্তাঘাটে চাইলেই তো বেরোতে পারেন না। হ্যাঁ হ্যাঁ, বটেই তো। রুম্পার বুকের ধুকপুকানি বেড়ে চলে ক্রমশ। তার মতো হাজার হাজার মেয়ের হার্ট থ্রব যিনি, তিনি এতজনের মধ্যে শুধু তাকেই বেছে নিয়েছেন। আসলে আমার ভালোবাসাটা সত্যি ছিল, তাই আমার নায়ক আমায় কাছে টেনে নিয়েছে, ভাবে রুম্পা। আসুন ম্যাম, আমি আপনাকে স্যারের কাছে পৌঁছে দিই। ছেলেটিকে অনুসরণ করে যেতে থাকে রুম্পা। মোড়ের ডান পাশের গলিটা দিয়ে ঢোকে প্রথমে ছেলেটি, তারপর অনেকটা পথ অতিক্রম করার পর ঢোকে আর একটি সরু গলিতে। এই গলি দিয়ে অনেকটা চলার পর ছেলেটি ঢোকে আরো একটি সরু গলিতে। সেই গলিতে বেশ কিছুটা চলার পর রুম্পা জিজ্ঞেস করে, আর কতক্ষণ? আর বেশিক্ষণ নয় ম্যাম, ওই যে সামনে সবুজ বাড়িটা দেখছেন, ওই আমাদের গন্তব্য। রুম্পা অবাক হয়ে দেখে বাড়িটা। বাড়ি তো নয়, যেন প্রাসাদ একখানা। বাড়িটার মস্ত গেট দিয়ে ভেতরে ঢুকলো ওরা। গেট দিয়ে ভেতরে ঢুকে চারিদিকে তাকিয়েছিল রুম্পা। যে নায়ককে ও সবসময় টিভিতে দেখে এসেছে, আজ তারই বাড়ির উঠোনে দাঁড়িয়ে আছে ও। ভেবেই গা শিরশিরিয়ে উঠল ওর। এমন সৌভাগ্য কজনেরই বা হয়। একবার রাহুলের সাথে দেখা হোক না, আমি ওকে বাড়িতে নিয়ে যাব। ওই এঁচড়ে পাকা অনিশাকেও ডাকবো, এক্কেবারে মুখচুন হয়ে যাবে। 24 ঘন্টা কেবল জ্ঞান দেওয়া একটু বন্ধ হবে তবে। মনে মনে ভেবে পুলকিত হয়ে ওঠে রুম্পা। ম্যাডাম। ছোকরার ডাকে হুঁশ ফিরল রুম্পার, কি অত ভাবছেন ওখানে দাঁড়িয়ে? আসুন, ভেতরে আসুন। হ্যাঁ হ্যাঁ, যাই যাই। রুম্পা ব্যস্তসমস্ত হয়ে দ্রুত পায়ে এগিয়ে চলে। ছেলেটি বাড়ির দরজায় কলিং বেল বাজাতেই একজন বছর 50-এর মহিলা এসে দরজাটা খোলেন। ছেলেটি রুম্পার কানের কাছে এসে চাপা কণ্ঠে বলে, ইনি স্যারের মাসি। রাহুলের মাসি? হ্যাঁ ম্যাডাম। তাড়াতাড়ি মহিলাকে প্রণাম ঠোকে রুম্পা। মহিলা রুম্পার গালে মাথায় হাত বুলিয়ে বলেন, বেঁচে থাকো মা। তারপরেই যুবকটির দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকালেন, আচ্ছা, এই তাহলে সেই মেয়ে। রুম্পা নতমুখে দাঁড়িয়ে রইল। ওর যেমন লজ্জা লাগছিল, তেমনি মনে একটা ভয়ও কাজ করছিল,
এত বিখ্যাত একজন মানুষের স্ত্রী হিসেবে রাহুলের বাড়ির লোকেরা ওকে মেনে নেবে কিনা। রুম্পার ভাবনায় ছেদ পড়ল যখন মহিলা বলে উঠলেন, ও মা, কি মিষ্টি মেয়ে গো, আমাদের রাহুলের পছন্দ আছে বল সুমন। ছেলেটি বলে উঠল, একদম। এরপর রুম্পা মাঝে মাঝে স্কুল পালিয়ে এই বাড়িতে চলে আসতো, তবে রাহুলের সঙ্গে দেখা হয়নি তার কখনো। সে শুনেছে রাহুল শুটিংয়ের কাজে শহরের বাইরে আছে। রুম্পার মন খারাপ হলেও সে মেনে নিত সবটাই, হাজার হোক নায়ক মানুষ বলে কথা। কেটে গেল আরো কয়েক মাস। অন্যদিনের মতো সেদিনও ডিনার সেরে উঠে রুম্পা রাহুলের সাথে চ্যাট করছিল। হঠাৎই রাহুলের একটা মেসেজে চমকে উঠল ও। রাহুল মেসেজ করলো, রুম্পা সোনা, তোমায় এবার আমি বিয়ে করতে চাই। রুম্পার আনন্দ তো ভীষণ হলো, কিন্তু সাথে সাথে সে ভয়ও পেয়ে গেল। রিপ্লাই দিল, কিন্তু রাহুল আমার তো এখনো 18 হয়নি, আর তাছাড়া বাবা মাকে কিছু না বলে। কুল ডাউন ডার্লিং, কুল ডাউন। এখন তো আমরা শুধু মন্দিরে বিয়ে সারবো, রেজিস্ট্রি তুমি সাবালিকা হলে তখনই হবে, আর তোমার মা বাবাকে তখন সবটা জানাবো। মনে কিছুটা ভয় নিয়েই রাজি হয়ে গেল রুম্পা। আসলে রাহুলকে যে খুব ভালোবেসে ফেলেছে ও, তাই রাহুলের কোনো কথাই ও ফেলতে পারে না। ও রিপ্লাই দিল, আচ্ছা বেশ রাহুল, কবে আর কোথায় যেতে হবে বলো। অন্যদিকে প্রায় সারাদিনই মোবাইল নিয়ে বসে থাকার জন্য রুম্পার রেজাল্ট ক্রমাগত খারাপ হতে লাগলো। রুম্পার মা বাবা অনেক বুঝিয়েও ওকে কিছুতেই পড়ার দিকে মন ফেরাতে পারেন না আর। স্কুল থেকেও ক্রমাগত আসছে গার্জেন কল, রুম্পার রেজাল্ট খারাপ হওয়ার কারণে। কিন্তু রুম্পার সেসব দিকে মনে নেই, এখন সারাদিন ওর ভাবনা জুড়ে কেবলই রাহুলের বিচরণ। এসে গেল সেই বহু প্রতীক্ষিত দিন। আজকেই রাহুলের সাথে রুম্পার বিয়ে হবে মন্দিরে। রুম্পা দুরু দুরু বুকে বাড়ি থেকে বেরোলো আজ। আজ স্কুলে পরীক্ষা আছে ওর, কিন্তু ও আজ স্কুলে যাবে না, যাবে মন্দিরে, যে মন্দিরে ওকে যেতে বলেছে রাহুল মেসেজে। নির্দিষ্ট বাস ধরে রুম্পা পৌঁছেও গেল মন্দিরে, কিন্তু মন্দিরে এসেই ও অবাক। মন্দির একেবারে ফাঁকা, কোথাও কোনো জনমানবের চিহ্ন নেই। হঠাৎই সেই যুবকের প্রবেশ মন্দিরে, যে যুবক সেদিন ওকে নিয়ে গিয়েছিল রাহুলের বাড়ি। আপনি এলেন যে? রাহুল কোথায়? স্যার আসছেন ম্যাম, এক্ষুনি ফোনে জানালেন। ততক্ষণ আপনি বসুন না, দাঁড়ান আপনার জন্য আইসক্রিম নিয়ে আসি। না না, আমি কিছু খাবো না এখন। তা বললে কি হয় ম্যাম? স্যার যদি এসে শোনেন তার হবু স্ত্রীকে আমি এই রোদে কিছু না খাইয়ে বসিয়ে রেখেছি, তিনি আর আস্ত রাখবেন আমায়। আপনি একটু বসুন, আমি চট করে আইসক্রিম নিয়ে আসি। একটু পরেই যুবকটি আইসক্রিম নিয়ে এল, তারপরেই রুম্পার হাতে দিল। সত্যিই খুব কষ্ট হচ্ছিল রুম্পার এত গরমে, তাই আইসক্রিম পেয়ে ও বেশ খুশি হলো। আইসক্রিম খাওয়ার পরে প্রায় ঘন্টাখানেক অপেক্ষা করলো রুম্পা, কিন্তু রাহুল এল না। আমার মনে হয় আপনাদের স্যার আর আসবেন না আজ, আমি বাড়ি ফিরে যাচ্ছি। না না ম্যাম, আপনি আর একটু ওয়েট করুন, স্যার এলেন বলে। উনি যখন আসতে বলেছেন আপনাকে তখন দেরি হলে উনি আসবেনই। অপেক্ষা করতে করতে রুম্পা কখন যে অঘরে ঘুমিয়ে পড়েছে খেয়ালই নেই ওর। যখন ঘুম ভাঙল ওর, ও দেখলো মন্দিরে নয়, ও শুয়ে আছে একটা বিছানায়, আর ওকে ঘিরে আছে আরো অনেক মেয়ে, কেউ কেউ ওর বয়সী, কেউ বা ওর চেয়ে বয়সে বড়। মেয়েগুলোর সাজ কেমন অদ্ভুত রকম লাগলো রুম্পার। রুম্পা চমকে উঠে বসতেই মেয়েগুলো বাঁকা হেসে বলল, মহারানীর ঘুম ভাঙল তাহলে। রুম্পা ভীষণ ভয় পেল, কম্পিত গলায় জিজ্ঞেস করলো, তোমরা কারা? আর এটা কোন জায়গা? মেয়েগুলো আরো জোরে হাসতে লাগলো, নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলো, কথা শোন মেয়ের। বলি কোন জায়গা? আরে গাধা, এটা তোর শ্বশুরবাড়ি বুঝলি। রাহুল কোথায়? আরে গরু, রাহুল এই পাগলির সাজে তোকে দেখলে আর ভালোবাসবে তোকে? এখন তাড়াতাড়ি ওঠ মুখোপুরি, তোকে সাজিয়ে দিই। রুম্পা আর কিছু না বলে উঠে বসলো, আর মেয়েগুলো ওকে সাজাতে বসলো।
একটু পরেই সাজানো শেষে মেয়েগুলো ঘর থেকে বেরিয়ে গেল। যাবার আগে বলল, একটু বস, তোর নাগর এক্ষুনি এল বলে। রুম্পা বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো, আর তখনই চোখে পড়ল দেয়ালের আয়নাটা। আয়নার সামনে গিয়েই রুম্পা অবাক। এ কেমন সং সাজানো হয়েছে ওকে! গালগুলো একেবারে লাল, ঠোঁটে গাঢ় লিপস্টিক, এত চড়া মেকআপ যে রুম্পা নিজেই নিজেকে চিনতে পারছে না। কেটে গেছে 10টা বসন্ত। রাহুল আজ শুধু বাংলায় নয়, অন্যান্য ভাষাতে সিনেমায় অভিনয় করছে, আর ফুলে ফেঁপে উঠেছে তার নাম, যশ আর প্রতিপত্তি। চামেলি হাঁক দিল, ওরে কে কোথায় আছিস রে, চাঁদনিকে ডাক দেখি। একটু পরেই চাঁদনিকে ডেকে আনলো সবাই। ও আসতেই চামেলি বাঁকা সুরে বলল, বলি ও চাঁদনি, তোর আশিক যে অন্য কামিনীকে বিয়ে করছে, শুনেছিস? চাঁদনি হেসে বলল, কাটা খায় তো অনেক নুনের ছিটে দিলে মাসি, আর কত খোঁচা মারলে শান্তি পাবে তুমি শুনি। অন্য মেয়েরা বাঁকা হেসে বলল, তা অমাসি, ওই নায়ক কাকে বিয়ে করছে গা? সেও কি সিনেমা ফিনেমা করে নাকি? চামেলি মুখ বেঁকিয়ে বলল, আমরণ, ও যাকেই বিয়ে করুক তাদের তোদের কি রে আটখুরির বেটিরা? কিন্তু মেয়েগুলো নাছোড়বান্দা, বলে উঠল, অমাসি, অত মুখ করো কেন? বলোই না কে সে? চামেলি খবরের কাগজটা মেঝেতে ছুঁড়ে দিয়ে বলল, এতে লেখা আছে, পরগেজা মাগিগুলো। বলেই মুখে পান ফুঁসে সে হনহন করে চলে গেল সেখান থেকে। মেয়েগুলো এক প্রকার ঝাঁপিয়ে পড়ল কাগজটার ওপর। তারপরেই বলল, উরি বাবা, এ তো শহরের নামী ব্যবসায়ী অলোকেশ সেনগুপ্তর মেয়ে রিমঝিম সেনগুপ্ত। কি? চমকে উঠল চাঁদনি। হ্যাঁ রে, তুই নিজেই দেখ। বলেই চাঁদনির হাতে কাগজটা দিল ওরা। চাঁদনির বুকের বাদিকে আজ আর ব্যথা বাজে না রাহুলের জন্য। ওর সব আবেগ, ভালোবাসা, স্বাদ এই গত 10 বছরের প্রতিটা ভয়াবহ রাত নির্মমভাবে ছিনিয়ে নিয়েছে ওর কাছ থেকে। সমাজ ওকে ডাকে নষ্ট মেয়েমানুষ বলে, আর নষ্ট মেয়েদের আর কি আর প্রেম, ভালোবাসা, সংসার করার স্বাদ এসব থাকতে আছে? ওর কাছে থাকার মধ্যে আছে কেবল এই জীবনঋতু শরীরটা, মনটা তো কবেই ভোগ আর লালসার হাতে খুন হয়ে গেছে। তাই আজ রাহুলের জন্য মনের ভেতর আর রক্তপাত হলো না চাঁদনির, তবে ও অবাক হয়ে গেল অলোকেশ সেনগুপ্তর নামটা শুনে। এ তো ওর নিয়মিত খদ্দেরদের মধ্যে একজন। নিজের মনেই হেসে ফেলে চাঁদনি, ভাগ্যের কি অদ্ভুত পরিহাস। ওই দেখ, হতভাগীটা বোধহয় পাগলেই গেল ওর হতে হতে না হওয়া প্রেমিকের জন্য। আর গাধা, রাহুলের মতো আকাশের চাঁদ কি আর তোর মতো নেতানো নিভু নিভু মোমবাতিকে বিয়ে করত? কেটে গেল বেশ কয়েক মাস। আজ সবাই মিলে চাঁদনিকে সাজাচ্ছে। এলাকায় নতুন আইপিএস অফিসার এসেছেন মাস কয়েক আগে, উনি আজ রাতে আসবেন চাঁদনির কাছে। চাঁদনির কাছে আজকাল এসব জলভাত। কত বড় বড় লোক যে ওর কাছে এসেছে তার কোনো ইয়ত্তা নেই। ডাক্তার, প্রফেসর থেকে শুরু করে পুলিশ অফিসার, রাজনৈতিক নেতারা পর্যন্ত এসেছে ওর কাছে। চামেলি মাঝে মাঝেই চাঁদনিকে বাহবা দিয়ে বলে, খাসা চেহারা করেছিস মাইরি, তাই তো বড় বড় রাঘব বোয়াল ধরতে পারছিস। এখন তো তোরই বাজার। বাস্তবিকই, চাঁদনির রূপের জন্য অধিকাংশ পুরুষ তাকেই পেতে চায় শয্যা সঙ্গিনী হিসেবে। যে জিনিসের চাহিদা বেশি, তার দাম যেমন বেশি, তেমনি ওর রেটটাও অন্য মেয়েদের চাইতে অনেকটাই বেশি। মাঝে মাঝে চাঁদনির নিজেকে বাজারে বিক্রি হওয়া জড়বস্তুর মতোই মনে হয়। অন্যান্য মেয়েরা টোন কেটে বলে, রেন্ডি মেয়েদের আবার রূপ দিয়ে কি হবে গামাসি? ভালো ঘরে বিয়ে থা হবে বুঝি? চামেলি ধমক দিয়ে ওদের চুপ করিয়ে দেয়, বলে, ওসব বিয়ে শাদি করে কি লাভটা হবে শুনি? জীবনে আসল হলো টাকা, ওটা যাতে বেশি করে আয় হয় সেটাই চেষ্টা কর তোরা। বড় দেওয়াল ঘড়িটায় ঢং ঢং করে 10টা বাজলো। চামেলি তাড়া দিল, আর একটু পরেই পুলিশ সাহেব এসে পড়বেন, তাড়াতাড়ি কর তোরা। একটু পরেই পল্লীতে হাজির হলেন আইপিএস সান্যাল। এসেই খোঁজ করলেন চাঁদনির।
চামেলি ইশারায় দেখিয়ে দিল চাঁদনির ঘরখানা। এ সান্যাল পায়ে পায়ে এগিয়ে গেলেন সেই ঘরের দিকে। ঘরে ঢুকতেই চাঁদনি ভাবলেশহীন মুখে স্বাগত জানালো ওকে, আসুন বাবু। এ সান্যাল ঘরের চারিদিকটা ভালো করে দেখলেন, তারপর বললেন, একটু জল খাওয়াও তো আগে, বড্ড তেষ্টা পেয়েছে। এর আগে কোনো খদ্দের কখনো জল খেতে চেয়েছে বলে মনে পড়ে না চাঁদনির। অবাক চাঁদনি গ্লাসে জল এনে দেয় তাকে। এক চুমুকে গ্লাসের জলটা শেষ করেই সান্যাল প্রশ্ন করেন, নাম কি? এইবার চাঁদনি বেশ বিরক্ত হলো, ভ্রু কুঁচকে জবাব দিল, নাম না জেনেই এসেছেন বুঝি? তোমার এই এক স্বভাব জানো তো, সোজা কথার জবাব কোনোদিন সোজাভাবে দিতে শেখনি। এমনভাবে বলছেন যেন আমায় 7 জন্ম ধরে চেনেন। হুম, তা চিনি বই কি, মুচকি হাসলেন সান্যাল। বাই দা ওয়ে তুমি কিন্তু তোমার নামটা বললে না। এসেছেন তো অন্য দরকারে, নাম দিয়ে কি হবে আপনার? আমার দরকার আমাকেই বুঝতে দাও, তুমি আপাতত তোমার নামটা বলো। এরকম মাথা খারাপ কাস্টমার জন্মে দেখিনি বাপু। শুনুন তাহলে, আমার নাম চাঁদনি। সারনেম? এবার হেসে ফেলল চাঁদনি, দোহাই পুলিশ বাবু, আর হাসাবেন না। আমার মতো মেয়েদের আবার সারনেম থাকে নাকি? আমাদের না থাকে বাপ, আর না থাকে বর, তো কার সারনেম লাগাবো শুনি? একের পর ভালোই মিথ্যে বলে যাচ্ছ তো। তোমার বর আছে কি নেই আমি জানি না, কিন্তু বাবা নেই? তাহলে অখিল কর্মকার কে হন তোমার? বাবা, যার সাথে শোভেন তার নারীনপত্র দেখছি মুখস্থ করে এসেছেন। সত্যিই একটা কথা না বলে পারছি না, আপনার মাথার স্ক্রু ঢিলে আছে। মৃদু হাসলেন সান্যাল, আমায় দেখে কি তোমার আর 5টা কাস্টমারের মতো মনে হচ্ছে? অবাক হয়ে গেল চাঁদনি। গত 10 বছরে কেউ তার সাথে এত নম্র আর মৃদু সুরে কথা বলেনি। চমকে তাকালো সে সানালের মুখের দিকে। এই চোখে এতটুকুও লালসা নেই, যেন একরাশ মুগ্ধতা আছে। বড্ড চেনা লাগলো ওই চোখ দুটোকে চাঁদনির, কিন্তু হাজার চেষ্টা করেও মনে করতে পারল না এই মানুষটাকে আগে কোথায় দেখেছে সে। এই সান্যাল বলে উঠলেন, তোমার নাম চাঁদনি নয়, তোমার নাম রুম্পা কর্মকার, তাই না? আজ্ঞে না, রুম্পা কর্মকার মরে গেছে 10 বছর আগে। আমি চাঁদনি, শুধু চাঁদনি। তাই? রুম্পা মরে গেছে? তাহলে তুমি কি রুম্পার ভূত? ওটা আমার গত জন্মের নাম বাবু। যেদিন থেকে এখানে বিক্রি হয়ে গেছি সেদিন থেকে আমার অন্য এক জীবন শুরু হয়েছে, আর এই নতুন জীবনে রুম্পার কোনো জায়গা নেই। সত্যি? তুমি সত্যিই জানতে চাও না, কেমন আছেন তোমার মা বাবা? ফিরে যেতে ইচ্ছে করে না তাদের কাছে? আজ অনেকদিন পর চাঁদনির পোড়া দুখানি চোখে জল এল। কান্না ভেজা গলায় সে জবাব দিল, এখানে যে একবার আসে, সে আর পুরনো জীবনে ফিরতে পারে না বাবু, আর যদিও বা ফেরে, তাকে সমাজ যে আর মেনে নেয় না। চোখের জল মুছেও বলল, এই ধরুন আমি যদি আবার ফিরি, মা বাবা কি আর মেনে নেবে আমায়? তুমি কিছুই জানো না রুম্পা, আঙ্কেল আন্টি আজও শুধু তোমার ফেরার অপেক্ষাতেই দিন গোনেন। মা বাবার কাছে সন্তান কি কখনো অপবিত্র হতে পারে? সে তো না হয় বুঝলাম, কিন্তু আপনি কে বলুন তো? আপনি এত কিছু জানেন আমার সম্পর্কে, আমারও আপনাকে কেমন চেনা লাগছে। রুম্পা, তোমার আগের জীবনে যারা ছিল, তাদের মনে আছে তোমার? সবার কথা জানি না, তবে এটুকু মনে আছে মা বাবা ছাড়াও আমার আরেকজন শুভাকাঙ্ক্ষী ছিল। সে সবসময় আমায় বারণ করতো ভুল রাস্তায় হাঁটতে, কিন্তু আমি এত অভাগী যে কোনোদিন তাকে বুঝিনি, শুধু হাঁটা করে গেছি তাকে। অভাগী তুমি নও, অভাগা বরং সে, যে হাজার চেষ্টা করেও তোমায় বাঁচাতে পারেনি। সেই অভাগার নাম অনিশ। ও খবরের কাগজে পড়তো যে কোনো সেলিব্রিটির নাম ছবি দিয়ে ফেক অ্যাকাউন্ট খুলে কত মেয়েকে ফাঁসানো হয়েছে। ও প্রায়ই বলতো আমায় এসব, সাবধান করতো যাতে ওই চক্রের শিকার আমি না হই। কিন্তু আমি তো তখন ঘোরের মধ্যে ছিলাম, শয়নে স্বপনে জাগরণে শুধু রাহুল রাহুল আর রাহুল।
গলা বুঝে এর চাঁদনির, সেদিন বুঝিনি, কিন্তু আজ বুঝি অনিশ আমায় কতটা ভালোবাসতো। এ সান্যাল মৃদু হেসে বললেন, তুমি সেদিন তাকে না বুঝলেও সে কিন্তু আজও তোমার অপেক্ষাতেই বসে আছে। তোমার প্রতি তার ভালোবাসা আজও একই রকম আছে। চাঁদনি সাগ্রহে বলে উঠল, সত্যি? কোথায় আছে সে এখন? এ সান্যাল এবার কেমন রহস্যের হাসি হাসলেন, বললেন, আমার পুরো নাম কি জানো? আপনার পুরো নাম আপনিই ভালো জানবেন, আমি কিভাবে জানবো? আমার পুরো নাম অনিশ সান্যাল। চমকে উঠল চাঁদনি, তার মানে আপনি সে? প্লিজ রুম্পা, আমরা ক্লাসমেট ছিলাম, এভাবে আপনি করে বলো না, বড্ড অস্বস্তি হচ্ছে আমার। কিন্তু এতগুলো বছর পর আবার তুই বলে ডাকাও আমার পক্ষে অসম্ভব। তুই করে বলতে তো বলিনি, কিন্তু তুমি করে তো বলতেই পারো, তাই না? অনিশ চাঁদনির দুগালে হাত রাখল। এই বছর যেমন তুমি কষ্ট পেয়েছো, তেমন আমিও পেয়েছি তোমায় ছাড়া। আগে যা হয়েছে হয়েছে, এখন কিন্তু আর কোনো না শুনবো না। তোমায় ফিরতেই হবে আমার সাথে, না ফিরলেই কিন্তু তুলে নিয়ে যাব। অনিশ, এসব কিন্তু ছেলে মানুষই হচ্ছে। এখানে চারিদিকে এত কড়া পাহারা পেরিয়ে আমি বেরোবো কিভাবে? অনিশ হেসে বলল, ইতিমধ্যেই এই এরিয়াটাকে রেড করা হয়েছে। পুলিশ জায়গাটাকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে। সবাইকে অ্যারেস্ট করা হবে এক্ষুনি। আসলে কি জানো রুম্পা, তুমি হারিয়ে যাওয়ার পরই নিজেকে নিজে চ্যালেঞ্জ করলাম, আমি পুলিশ হব, তারপর তোমায় উদ্ধার করব। চাকরি পাওয়ার পর থেকেই সমানে ট্রেস করে চলেছি তোমায়, কিন্তু তোমার সন্ধান মেলে না কিছুতেই। অনেক কষ্টে সন্ধান মিলল তোমার। তখনই প্ল্যানটা সাজিয়ে ফেললাম মনে মনে। শুধু এই এরিয়াটাই নয়, যাতে গোটা গ্যাংটাই ধরা পড়ে, সেই মতো জাল বিছলাম। যখন দেখলাম জাল গুটিয়ে নেবার সময় এসে গেছে, তখনই সবটা প্ল্যান সাজিয়ে নিলাম, যে এখানে আসবো আমি। তবে রুম্পা, একটু থেমে অনিশ বলল, আমি তো ওপর ওপর জানি যে তোমার সাথে কি কি হয়েছিল, বাট পুরোটা তো জানি না। কি হয়েছিল তোমার সাথে রুম্পা? সবটা খুলে বলো। জানো অনিশ, একটা বছর কুড়ির যুবক আমায় প্রথমে রাহুল বসাকের বাড়ি বলে একটা বাড়িতে নিয়ে যায়। সেখানে এক প্রৌঢ়া মহিলার সাথে আমার আলাপ হয়, যাকে ছেলেটি রাহুলের মাসি বলে পরিচয় দেয়। পরে জানতে পারি ওই মাসি আসলে আর কেউ নয়, চামেলি, এই রেন্ডিখানার হেড। আর ছেলেটি ওই গ্যাংটার হয়েই কাজ করে, মেয়েদের ওই ভুলিয়ে ভালিয়ে নিয়ে আসে কোনো জায়গায়, তারপর তাকে অজ্ঞান করে বেঁচে দেয় নিষিদ্ধ পল্লীতে। আমাকেও তো তাই করেছিল। আইসক্রিমে কিছু একটা মিশিয়ে খাইয়ে দিয়েছিল, খেয়েই আমি ঘুমিয়ে পড়ি। আর ঘুম ভাঙে কোথায় জানো? এই পল্লীরই একটা ঘরে। সেই দিন রাতেই আমার লজ্জা, সম্ভ্রম সবটা নষ্ট হয় এই ঘরে। শ্লেষের হাসি হাসল চাঁদনি। সেদিন থেকেই আমার নতুন নাম দেওয়া হয় চাঁদনি। কিন্তু অনিশ, আজ পর্যন্ত একটা রহস্যের সমাধানই আমি পেলাম না। তা হলো ফেক অ্যাকাউন্টই যদি হবে, তাহলে রাহুলের গলায় আমার সাথে কথা বলতো কে? সায়েন্স আজ কতটা উন্নত হয়েছে তা তুমি ভাবতে পারবে না রুম্পা। এই যুগে একজনের গলা হুবহু অন্য আরেকজনের মতো করা জাস্ট কয়েক মিনিটের ব্যাপার। হ্যাঁ, আর আমিও বোকা বনে গেলাম। আর তার মাসুল দেখো, আজকেও গুনে চলেছি। লঘু পাপে যথেষ্ট গুরুদণ্ড পেয়েছো তুমি, আর নয়। রুম্পাকে বুকে টেনে নিয়ে অনিশ বলে, আজ আবার স্বাভাবিক জীবনে ফেরার দিন তোমার। অনিশ আর রুম্পা একে অপরের হাত ধরে এগিয়ে চলে বাইরে রাখা জিপটার দিকে। এখনো যে অনেকটা পথ হাঁটতে হবে দুজনকে। সমাপ্ত।